নমস্কার আমার দর্শক শ্রোতা বন্ধুগণ, আমার চ্যানেলে যারা আছেন তাদের সবাইকে আজ শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হলো কনভার্সন। কনভার্সন কি? কনভার্সন কথার অর্থ হলো শ্রেণী পরিবর্তন। যেমন কোনো শ্রেণী কৃষি জমি আছে, কৃষি জমি থেকে আপনি অকৃষিতে নিয়ে যাবেন। আবার অকৃষি কোনো জমি আছে, সেই অকৃষি থেকে অন্য কোনো অকৃষিতে নিয়ে যাবেন। যেমন ধরুন শালি আছে, শালি থেকে বাস্তু করবেন। জল জমি আছে, জল জমি থেকে বাস্তু করবেন। বা ডাঙা পতিত আছে, সেখান থেকে আপনি বাস্তু করবেন। বা অকৃষি অন্য কোনো শ্রেণী আছে, ধরুন বাঁশবাগান আছে, কালা আছে, সেখান থেকে আপনি বাস্তু করবেন। বা কমার্শিয়াল বাস্তু করবেন বা কারখানা করবেন। আমাদের যে যে অকৃষি শ্রেণীগুলো আছে সেই শ্রেণীতে রূপান্তরিত করতে চান, তাহলে সেই শ্রেণী আপনি রূপান্তর করতে পারেন। তবে গভর্নমেন্টের কাছে এই মুহূর্তে অপশান নেই, কিছু কিছু অপশান নেই। যেমন আপনি যেটা চাইছেন ঠিক সেটাই নেই। অ্যাকচুয়ালি যখন শ্রেণী তৈরি হয় তখন সেই জাতীয় শ্রেণীগুলো করে দেওয়া হয়েছিল, কিন্তু এখন নতুন নতুন শ্রেণীর উদ্ভব হচ্ছে, সেই শ্রেণীগুলোর অপশান এই মুহূর্তে কম্পিউটারে নেই। তবে এ ব্যাপারে বিশদ ডিএলআরএসে যদি কেউ আবেদন করে থাকেন, তার এগনেস্টে ওনারা বিচার বিশ্লেষণ করে সরকার মনে করলে করতে পারেন। যেমন কিছুদিন পূর্বে আমার কাছে একটা এসছিল কেস, ওনারা বলছেন যে ওনারা নার্সিংহোম করবেন। তা নার্সিংহোমের কোনো শ্রেণী এই মুহূর্তে আমার কাছে নেই। ফলে ওনার জমিটা ছিল সিনেমা হল। তা এখন তো আপনারা সবাই জানেন সিনেমা হলের ব্যবসা উঠে গেছে, ফলে সিনেমা হল ভেঙেই ফেলেছেন, কারণ সিনেমা হল এখন আর নেই, সিনেমা হল চলে না। কিন্তু এখন রায়ত সেই জায়গাটার উপরে একটি বড় হাসপাতাল, মানে ব্যক্তিগত নার্সিংহোম করতে চান, হাসপাতাল করতে চান। বা উনি একটা বড় প্যাথোলজি সেন্টার করতে চান, তা প্যাথোলজি সেন্টার নামে কোনো শ্রেণী নেই। এই জাতীয় কিছু সমস্যা থেকে গেছে। এগুলো গভর্নমেন্টের কাছে কেউ যদি ব্যক্তিগতভাবে আবেদন করে থাকে, হয়তো ওনারা সেই অপশান দিলেও দিতে পারেন। তবে সেটা আইনের বিষয়, আইন অ্যামেন্ডমেন্টের বিষয়, সেখানে আমার বলার কিছু নেই। কারণ আমি এখানে হয়তো কিছু জানান দিতে এসেছি, কিন্তু আমি আন্দোলন করতে আসিনি, বা আমি সমাজ সংস্কারের ভূমিকায় কিন্তু নেই এখনো পর্যন্ত। তবে সমাজের কিছু ছেলেকে আমি সুযোগ সুবিধা করিয়ে দিতে চাই বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে। সেই হিসেবে আমি শ্রেণী পরিবর্তনের সময় দু চারটা কথা আমি বলব। বর্তমান সরকারের কাছে আমাদেরকে যদি শ্রেণী পরিবর্তন করতে হয়, শ্রেণী পরিবর্তনের জন্য আবেদন বিএলআর অফিসে করবেন। 8 থেকে 10 ডিসেম্বর পর্যন্ত যদি শ্রেণী পরিবর্তনের প্রয়োজন হয়, সেটা আপনি বিএলআর অফিসে করতে পারেন। 1 একর পর্যন্ত হলে এসডিএলআর অফিসে, 1 একরের পরে হলে ডিএলআর অফিসে। আপনারা বলবেন 1 একরের বেশি কিসের জন্য দরকার হয়? হ্যাঁ, দরকার হয়। খুব বড় বড় কারখানা করার জন্য যথেষ্ট পরিমাণ জায়গার দরকার হয়। কারো 10 একর জায়গার দরকার হয়, কারো 20 একর জায়গার দরকার হয়। কারণ তাদের কারখানা চলার সাথে সাথে তাদের পরিবেশ বান্ধব ইকোসিস্টেম ধরে রাখার জন্য বেশ কিছু জায়গা ওপেন ফেলে রাখতে হয়। এরকম অনেক কিছু নিয়মকানুন আছে, সেগুলোতে আমাদের যেয়ে লাভ নেই। তা
এই শ্রেণী পরিবর্তনের জন্য কি কি লাগে? শ্রেণী পরিবর্তনের জন্য 1A অ্যাপ্লিকেশন ফর্ম আছে, আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তার সাথে ডিক্লারেশন ফর্ম লাগে, যে আপনার কোথায় বাড়ি, কি ব্যাপার, কত খতিয়ানে কত জায়গা আছে, সেগুলো নিয়ে আবেদন করবেন। এর সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট অ্যাটাচমেন্ট লাগে, সেগুলো হলো আপনার যে প্লটে আপনার বাড়ি আপনি করতে চাচ্ছেন, যে প্লটটার আপনি শ্রেণী পরিবর্তন করতে যাচ্ছেন, সেই প্লটটা হয়তো অনেক বড়। তা সেই প্লটে যতজন শেয়ার আছেন তাদের কিন্তু এনওসি নেওয়ার প্রয়োজন আছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, যদি কখনো আপনি জমি যখন কিনেছিলেন, ধরুন একটা বড় প্লট, 2 একর প্লট, তার মধ্যে আপনি 5 ডেসিমেল কিনেছেন রাস্তার ধারে, তখন যদি আপনি দলিলে নকশা করে থাকেন যে এই নকশাভুক্ত এরিয়া আপনি দখল নিলেন, বা পূর্বতন রায়ত এই নকশাভুক্ত এরিয়া দখল ছিলেন এবং তিনি আপনাকে এই জায়গাটা বিক্রি করলেন, যদি ওনার টাইটেল ইন্টারেস্ট সব কিছু ঠিক থেকে থাকে, তাহলে আপনারও টাইটেল ইন্টারেস্ট সব কিছুই ঠিক। অর্থাৎ আপনি ঠিক ওই জায়গাটাই কিনলেন, অর্থাৎ ওই জায়গাটার চারপাশ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রত্যেকেরই এনওসি নিতে হবে। আর যদি কখনো শরিকানি জায়গা হয়ে থাকে, যেটাতে বিভাগ বন্টন হয়নি, পার্টিশান হয়নি, কোনো নকশা দ্বারা পার্টিশান হয়নি, সেক্ষেত্রে কিন্তু 10,000 শেয়ার 16 আনা অংশের যারা রায়ত, প্রত্যেকের কাছ থেকে এনওসি নেওয়াটা নিয়ম। কিন্তু সাধারণত চতুর্পার্শ্বের, অর্থাৎ উনি যেখানটা দখল করেন ওনার চতুর্পার্শ্বের রায়তদের এনওসিটা নিয়ে থাকেন। যাই হোক, সেই পর্বে আমি যাব না। এইভাবে এনওসি নেবেন। এই এনওসি নিয়ে আপনাকে এনওসির একটা জেরক্স কপি, আপনার দলিলের জেরক্স কপি নিয়ে আপনাকে অঞ্চল প্রধানের কাছে যেতে হবে। আপনার অঞ্চল প্রধান বা মিউনিসিপ্যালিটিতে হলে পুরসভার যিনি চেয়ারম্যান, ওনার কাছে যাবেন। ওনাকে বলবেন যে আপনার একটা সাইট ক্লিয়ারেন্স বা এনওসি দরকার। তা ওনার কাছে এনওসি, ওনার কথার অর্থ হচ্ছে পাবলিক যদি এনওসি ওনাকে দিয়ে দেন, অর্থাৎ ওনার চারপাশের চাষিরা যদি এনওসি দিয়ে দেন, তা সাধারণ ক্ষেত্রে ওনারা দিয়ে থাকেন। তা ওনার বিনিময়ে হয়তো কিছু একটা মতফরক্কা রিসিট কেটে উন্নয়নমূলক কাজে উনি কিছু টাকা পয়সা ডিমান্ড করতে পারেন। সেটা অবশ্য ওনাদের রেজুলেশন থাকে যে এত ডিসিমেলে এত টাকা, এত ডিসিমেলে এত টাকা। সে রেজুলেশন বলে উনি ওখানকার সচিব যিনি আছেন উনি টাকা নেন, তার বিনিময়ে আপনাকে রসিদ দেবেন, দিয়ে আপনাকে এনওসি দেবেন। তাহলে সেই প্রধানের এনওসি লাগবে, চতুষ্পার্শ্বের এনওসি লাগবে, আর আপনার নকশা লাগবে। অর্থাৎ যে জায়গাটা আপনি কনভার্সন করতে চাইছেন, ঠিক কত স্কোয়ার লিঙ্ক, উত্তর দিকের বাহু কত, দক্ষিণ দিকের বাহু কত, পূর্ব দিকের বাহু কত, পশ্চিম দিকের বাহু কত, এটা পশ্চিম প্রান্ত থেকে কত দূরে অবস্থিত, বা উত্তর প্রান্ত থেকে কত দূরে অবস্থিত, বা দক্ষিণ প্রান্ত থেকে কত দূরে অবস্থিত, এবং ওখানে আপনাকে উল্লেখ করতে হবে ওই জায়গাটা রাস্তার ধারে আছে কি না। রাস্তা যদি না থাকে আপনি বাস্তু করবেন কি করে, আপনি যাবেন কি করে? ধরুন কোথাও একটা রাস্তা নেই, তবে আপনি যাবেন কি করে? সুতরাং রাস্তাটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তাহলে সেই হিসাবে আপনাকে দিতে হচ্ছে 1A ফর্ম, ডিক্লারেশন ফর্ম, চতুষ্পার্শ্বের এনওসি, প্রধানের এনওসি, নকশা 3 কপি, পারতপক্ষে নকশা 4 কপি দিয়ে থাকবেন, সব থেকে ভালো হয় 3 কপি, কারণ 3 কপি অফিসিয়ালে লেগে যায়। 1 কপি এক্সট্রা থাকলে আপনি যখন কনভার্সন সার্টিফিকেট পাবেন, সেই কনভার্সন সার্টিফিকেটের সাথে 1 কপি আপনি চেয়ে নেবেন। ওই চেয়ে নিলে কি হয়, ওইটা পরবর্তীকালে ওই সার্টিফিকেটের সাথে ওই নকশাটা আপনার কাজে লেগে যাবে। যদি আপনি ওই জায়গার উপরে ফাইন্যান্স করতে চান, আপনি বিল্ডিং করবেন,
তখন ওই ব্যাংক কর্তৃপক্ষ আপনার কাছ থেকে জানতে চাইবে যে একজাক্টলি আপনি কোন জায়গাটা কনভার্সন করিয়েছেন। প্লট ধরুন, বড় প্লট, কোন জায়গাটা কনভার্সন করিয়েছেন আপনার ফাইন্যান্সার কিন্তু জানতে চাইবে, এবং আপনার ফাইন্যান্সার চাইবে, এবং আপনার ফাইন্যান্সার উকিল দিয়ে নন এনকামরেন্স সার্টিফিকেট যখন করাবেন তখন কিন্তু উকিলবাবু ওইটাই চাইবেন। যাই হোক, এগুলো দিয়ে আপনারা বিএলআর অফিসে আবেদন করবেন। বিএলআরও অফিসে থেকে আরআই সাহেব যাবেন, প্লটে যাবেন, আপনি যেমনভাবে নকশা দিয়েছেন সেই নকশা মোতাবেক আপনি জায়গা পজেস করছেন কি না। সেই জায়গা যদি পজেস করে থাকেন তবে আরআই সাহেব একটা রিপোর্ট দেবেন। সেই রিপোর্টের ভিত্তিতে যদি বিএলআর সাহেব সন্তুষ্ট হন, উনি আপনার সার্টিফিকেট ইস্যু করবেন। এবার পেয়ে গেলেন আপনি কনভার্সন সার্টিফিকেট। আর খেয়াল রাখবেন, কনভার্সন সার্টিফিকেট পাওয়ার সাথে সাথে আপনি একটা কিন্তু 1 কপি নকশার কপি চেয়ে নেবেন। যদি আপনি নকশার কপি না চান, পরবর্তীকালে আবার আপনাকে আরটিআই করে একটা নকশার কপি পেতে হবে, নাহলে এমনি এমনি নকশা পাওয়া যায় না। সে গভর্নমেন্টের রিকুইজিশন ফি দিয়ে আপনি আবার পেতে পারবেন। তবে ওই সময় চাইলেও আপনাকে সাধারণত দিয়ে থাকেন, সেটা আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এবার বলছি, গভর্নমেন্টের একটা নতুন রুলস এসেছে। কোনো জমি যদি 16 আনা মিল থাকে, তবে আপনি যে জায়গাটাতে আপনি কনভার্সন করছেন, যে প্লটটা, ঠিক ওই জায়গাটা ওই মূল দাগের একটা বাটা দাগ হিসাবে আপনাকে তৈরি করে দেবেন। অর্থাৎ ধরুন আপনি আপনি কোনো জায়গাটার আপনি 6 ডিসমিল জায়গায় 6 ডিসমিল জায়গায় আপনি কনভার্সন করে নিলেন। তা ওই 6 ডিসমিল জায়গাটাই আপনার 10,000 শেয়ার পরিণত হবে। গভর্নমেন্টের সফটওয়্যার এসছে, গভর্নমেন্ট এই মুহূর্তে এখনও হয়তো কোনো কারণে হয়তো আটকে আছেন, তবে এখনই হয়তো ইমপ্লিমেন্ট হয়ে যাবে, রিসেন্ট ইমপ্লিমেন্ট হয়ে যাবে। এর আগে কি হতো, আমরা সার্টিফিকেট পেয়ে যেতাম এবং সেই সার্টিফিকেটটাই আমরা সব জায়গায় দেখাতে পারতাম, এবং সেই সার্টিফিকেটের মূলেই আমাদের সব জায়গায় কাজ হতো। কিন্তু এর পরবর্তীকালে আপনারা ওই সার্টিফিকেটের সাথে একটা বাটা দাগ পেয়ে যাবেন, এবং ওই বাটা দাগেই আপনার বাস্তু বলে লেখা থাকবে। যদি আপনি বাস্তু করে থাকেন, বাস্তু বলে লেখা থাকবে, বা কারখানা করছেন, কারখানা বলে লেখা থাকবে, কমার্শিয়াল বাস্তু বলে লেখা থাকবে। আর আরেকটা যেটা বললাম, ওই যে অকৃষি থেকে অকৃষি, যদি আপনার 1 ডিসিমেলের জায়গা হয়, যদি অকৃষি থেকে অকৃষি করতে হয়, তখন অ্যাপিলেট অথরিটি ডিএলআরও কাছে আপনাকে আবেদন করতে হবে থ্রু বিএলআরও, অর্থাৎ বিএলআরওতেও আপনি আবেদন করতে পারেন। বিএলআরও সাহেব কী করবেন, ওটা যেহেতু ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না, কারণ উনি এটা ওই অকৃষি থেকে অকৃষি, তাই এটাকে উনি পাঠিয়ে দেবেন ডিএলআরওতে অ্যাপ্রুভের জন্য। ডিএলআরও থেকে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি এখান থেকেই সার্টিফিকেটটা পেয়ে যাবেন। আর কনভার্সন সংক্রান্ত আরেকটা কথা বলি, যদি কোনো জমিতে 10,000 অংশ মিলকরণ না থাকে, তবে সাধারণত ওই জায়গায় কনভার্সন হওয়া খুব মুশকিল আছে। কারণ কি, কোনো একটা জায়গায় 10,000 অংশ মিলকরণ কথার অর্থ হচ্ছে যতজন রায় তারাই দখল করেন, কিন্তু কোথাও 12,000 14,000 হয়ে গেছে ভুলবশত, এররিয়াসলি ভুল হয়ে গেছে। ভুল হতেই পারে, ভুল কার্যক্ষেত্রে হতেই পারে। যখন আমাদের ম্যানুয়াল কাজ হতো তখন হয়তো ভুল হয়েছিল, মানে যেমন ধরুন একটা সময়, এখন তো কম্পিউটারে কাটা হচ্ছে, কোনো ভুলের কোনো সম্ভাবনাই নেই। মানে যেটা আপনাকে আমি ধরে নিতে পারি 2011-12 সালের পর থেকে কম্পিউটারে ভুলের কোনো সম্ভাবনাই নেই। তার পূর্বে আমরা তো আগে দেখেছি, আমরা আগে থেকেই আছি, কাজ করছি। তখন কি হতো, রেভিনিউ অফিসার সাহেব কি করতেন, বাম দিক ডান দিক দুদিক মিলিয়ে কাজ করতেন। এটা বাম দিক ডান দিকটা মানে এমনি বললে বোঝা যাবে না, ওটা যেমন মৌজা বলা হয় না, মৌজা মানে একটা মৌজাতে কতজনের খতিয়ান আছেন সেগুলোতে একটা সংরক্ষণ করে রাখা হয়। তা সেইখানে রেভিনিউ অফিসার সাহেবের
খাতা থাকতো, প্রত্যেকেরই একটা হাত খাতা থাকতো। ওনারা সেই হাত খাতাতে বাম দিকে রায়তের নাম লিখতেন, ডান দিকে যিনি পাবেন বায়ার ওনার ওনার নাম থাকতো। তা কখনো দেখা গেছে যে ডান দিকটা উনি কম্পিউটারে পরবর্তীকালে লোড করে গেছেন। কম্পিউটার তো মোটামুটি এসছে 3-4 সাল থেকে, কম্পিউটারে উনি লোড করে গেছেন, কিন্তু বাম দিকের রায়তের খতিয়ানটা কাটতে ভুলে গেছেন। সেইগুলোর ক্ষেত্রে কিছু ভুল হয়ে গেছে। তা সে ভুল হতেই পারে, ভুল থাকলে সেগুলো সংশোধনের উপায়ও আছে, কম্পিউটার আছে, কম্পিউটারে সংশোধন করা যায়, প্রয়োজনে মাঠ খসড়া করা যায়। তাহলে কি হচ্ছে কি, কোথাও যদি 14,000 থেকে থাকে সেটা তো বা 20,000 হয়ে গেছে, এমনও হয়ে গেছে। কারণ পূর্বতন রায় পুরোটাই থেকে গেছেন, আবার তার ছেলে মেয়েদের নামে ভেঙে চলে গেছে। তাহলে পূর্বতন রায়কে কাটানোর জন্য আগে একটা মিসকেস করতে হবে। মিসকেস করার পরে আপনাকে ওই জায়গাটা কনভার্সন করতে হবে। সুতরাং আজকে এই পর্যন্তই থাকি। ভিডিওটা আমি তো খুব ছোট করতে চাইছিলাম, কোথায় কোথায় কথা বেরিয়ে গেল। এর পরবর্তীকালে কোনো প্রশ্ন থাকলে আমি আবার উত্তর দেবো। আগের দিন একটা প্রশ্ন এসেছিলো, সেটা হচ্ছে ধারার কাজ কি। ধারা কিছু না, ধারা হচ্ছে সেকশান। ধারা হচ্ছে সেকশান, এলআর অ্যাক্টের বিভিন্ন সেকশান। সেইটা সেকশন ইংরেজিতে সেকশান, বাংলাতে বলা হয় ধারা। সাধারণত গ্রামেগঞ্জে প্রচলিত আছে। এই যে আমাদের 51A1, 51A4, এই যে ধারা, এই ধারাটাকে সাধারণত ধারার কাজ বলা হয়। কারণ ওই সময় ওইগুলোকে বলা হতো খোলা খাতা বা 3 ধারার কাজ, 7 ধারার কাজ। অ্যাকচুয়ালি 7 ধারা বলে কোনো ধারা নেই, মানে 7 ধারার কোনো কাজ আমাদের হয় না। 7 মানে 51A4কে 7 ধারা হিসেবে প্রচলিত কথা ছিল, আর 51A1টা 3 ধারা হিসেবে প্রচলিত ছিল। এছাড়া ধারা বলে আর কিছু নয়। ধারা কথার অর্থ হচ্ছে সেকশান, মানে একটা সেকশানকে লাগু করা। এখন যেমন 50 ধারার কাজ হচ্ছে, সেকশন 50-তে হচ্ছে, 57-এ হচ্ছে। হ্যাঁ, এছাড়া অন্যান্য ওয়ারিসের ক্ষেত্রে বিভিন্ন ধারা, মানে বর্গার ক্ষেত্রে, বর্গা ডিলিশনের ক্ষেত্রে বিভিন্ন ধারা আছে। বর্গা নিয়ে এর পরের ভিডিও আমি করব। ধন্যবাদ।